দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রেশ বিজনেস রিপোর্টে। স্পিনিং মিল বন্ধ হলে কর্মসংস্থান হারাবে এ খাতের প্রায় 10 লাখ শ্রমিক। কারখানা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি সংশ্লিষ্টদের। বিশ্বব্যাংকের ঋণ নির্ভর বেশ কিছু প্রকল্পে গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নের আগেই ঋণ পরিশোধের চাপ। জানুয়ারি মাস জুড়েই ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার, ফার্মাসিউটিক্যালস আর ব্যাংক খাতের অবদান বলছেন বিশ্লেষকরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। পহেলা ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধ হলে কর্মসংস্থান হারাবে এ খাতের প্রায় 10 লাখ শ্রমিক। বিষয়টি বিবেচনায় নিয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন বাংলাদেশ স্পিনিং মিলে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। সেই সাথে স্পিনিং মিল রক্ষায় 1 তারিখের আগেই বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ কার্যকরের দাবি জানিয়েছেন তারা। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। তৈরি পোশাকের মূল উপাদান সুতার যোগান আসে দেশের বস্ত্র কারখানাগুলো থেকে। এর বাইরে আমদানি করা হয় ভারত সহ কয়েকটি দেশ থেকে। তথ্য বলছে গেল 22 মাসে 10 থেকে 30 কাউন্টের 137% সুতা আমদানি হয়েছে পাশের দেশ ভারত থেকে বনসুবিধায়। সম্প্রতি যা বাতিলের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যা কার্যকর করতে 3 দশকের সময় বেঁধে দেয় বিটিএমইএ। অন্যথায় পহেলা ফেব্রুয়ারি থেকে দেশের সব কারখানা বন্ধের হুঁশিয়ারি দেয় সংগঠনটির নেতারা, যা দুশ্চিন্তায় ফেলেছে এ খাতের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের। বর্তমানে বাংলাদেশ স্পিনিং ইন্ডাস্ট্রিতে প্রায় 2 লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী এবং 8 লক্ষাধিক শ্রমিক কর্মরত আছেন। আগামী পহেলা ফেব্রুয়ারি 2026 থেকে বাংলাদেশ স্পিনিং ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে উল্লেখিত কর্মকর্তা কর্মচারী শ্রমিক বেকার হয়ে যাবে। 1 তারিখে যদি সত্যি বন্ধ হয়ে যায়, 10 তারিখে যদি বেতন না পাই, তাহলে তো বাড়িওয়ালা আমাকে রাখবে না, আমার সন্তান স্কুলের বেতন দেবে কিভাবে? আজকে আমরা পেটের দিয়ে এখানে উপস্থিত হয়েছি। সংবাদ সম্মেলনে বস্ত্র খাতের কর্মকর্তারা অভিযোগ করেন, তৈরি পোশাকের সহায়কের শিল্পটি দীর্ঘদিন ধরে নীতিগত বৈষম্য, অতিরিক্ত বন সুবিধার উপর নির্ভরশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে সংকটে পড়েছে, যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। তৈরি করা হয়নি নতুন শিল্প কারখানাও। আমাদের দেশে শুধুমাত্র রিপিটেড যেই ফ্যাক্টরিগুলো, মানে একই রকম জব, একই রকম এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হচ্ছে, নতুন তেমন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে না। আমরা যেটা চাচ্ছি এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হোক। এমন অবস্থায় বস্ত্র কারখানা বন্ধ করার সিদ্ধান্ত সমস্যার সমাধান নয় বলে মনে করেন এ খাতের কর্মকর্তারা। তাদের দাবি, তুলার দাম পাশের দেশগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা গেলে আমদানি কমবে। এজন্য 10% প্রণোদনা প্রদানের দাবি জানিয়েছেন তারা। সেই সাথে সহায়ক শিল্পের সক্ষমতা যাচাই করে বন সুবিধা প্রত্যাহারে কার্যকর নীতি প্রণয়নের পরামর্শও তাদের। অর্থনীতির বৃহৎ স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ দ্রুত কার্যকর করা এবং বিটিএমএ কর্তৃক ঘোষিত পহেলা ফেব্রুয়ারি থেকে সকল কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমরা সরকার, বিকেএমএ, বিটিএমএ এর কাছে জোর দাবি জানাচ্ছি। জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার সহ নানা কারণে ইতোমধ্যে দেশের অর্ধশতাধিক বস্ত্র কারখানা বন্ধ হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্বব্যাংকের ঋণে নির্মাণ হতে যাওয়া বেশ কিছু প্রকল্পে গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ। ফলে যেসব প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি বা শুরুই করা যায়নি, সেসব প্রকল্প নিয়ে বিড়ম্বনায় পড়তে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা ও অব্যবস্থাপনাই এর জন্য দায়ী। প্রকল্প বাস্তবায়নের আগে কিস্তি পরিশোধ শুরু হলে বাড়বে আর্থিক চাপ, ফলে বাড়বে ঋণ করে ঋণ পরিশোধের প্রবণতা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রেস পিরিয়ড হলো এমন একটি ব্যবস্থা যার আওতায় ঋণ চুক্তি স্বাক্ষরের পর নির্দিষ্ট সময় পর্যন্ত ঋণের আসল পরিশোধ করতে হয় না, শুধুমাত্র সুদ পরিশোধ করতে হতে পারে কিংবা জমতেও পারে। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর এই সুবিধা দেওয়ার মূল কারণ, ঋণ গ্রহীতা যেন ওই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে পারে এবং সেখান থেকে আয়ের পথ সৃষ্টি করতে পারে। কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করা না গেলে প্রকল্প শেষ হবার আগেই শুরু হয় কিস্তি পরিশোধ। এমনই এক পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাম্প্রতিক এক পর্যালোচনায় উঠে এসেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত 29টি প্রকল্পের 4 থেকে 6 বছরের গ্রেস পিরিয়ড শেষ হয়েছে ইতোমধ্যে। যদিও এখনো ব্যবহার করা যায়নি এসব প্রকল্পের জন্য নেয়া ঋণের মধ্যে $195 কোটি। এর ফলে প্রকল্পগুলো শেষ হবার আগেই শুরু করতে হবে ঋণ পরিশোধ। যারা নাকি এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করবে তাদের দক্ষতার অভাব, এবং এই প্রজেক্টগুলো যে আবার একেবারে প্রজেক্ট আকারে আপনার পরবর্তীকালে এনএসসি থেকে পাশ করে যখন শুরু করা হয়, তার জন্য যে ফরম্যাটিং করতে হয়,
এগুলো করার জন্য আমাদের নিয়মিত দক্ষ লোকজনের অভাব, এবং আর এই যে সরকারি দীর্ঘসূত্রিতা, এই ধরনের বিভিন্ন কারণে প্রকল্পটা মাঠ পর্যায়ে বাস্তবায়নে নিতে অনেক বেশি সময় আমরা ব্যয় করে ফেলি, যার ফলে চুক্তি হওয়ার পরে এবং সঠিক এরা মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্যে বিরাট একটা গ্যাপ বা পার্থক্য সৃষ্টি হয়। ইআরডির তথ্যমতে একাধিক প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হলেও এখনও বড় অঙ্কের ঋণের অর্থ ছাড় হয়নি। এর মধ্যে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রামে প্রথম ধাপে ব্যবহার করা হয়নি এমন অর্থের পরিমাণ $44 কোটি বেশি। $14 কোটি মতো অব্যবহৃত আছে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পে। লাইভস্টক অ্যান্ড ডেইরি প্রকল্পে অব্যবহৃত আছে $14 কোটি। এমন আরও বেশ কিছু প্রকল্পের একই অবস্থা। আর্থিক একটা চাপ বাড়বে। এইভাবে যদি দিনের পর দিন আমাদের প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে যদি আমরা এইভাবে ব্যর্থতা সম্মুখীন হই, তাহলে কিন্তু এবং অনেক ক্ষেত্রে হয়তো আমাদেরকে কিস্তি পরিশোধ করতে আমাদের নতুন করে ঋণ গ্রহণ করে কিস্তি পরিশোধ করতে হবে, অথবা কিস্তি যথাসময়ে পরিশোধ না করার ব্যর্থতা আমাদেরকে ফেস করতে হতে পারে। আগে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বিশ্বব্যাংকের সাথে ঋণ আলোচনায় বসত বাংলাদেশ। তবে বর্তমানে সব রকম প্রস্তুতি নিয়েই বিশ্বব্যাংক সহ অন্যান্য ঋণদাতাদের সাথে আলোচনায় বসার কৌশল নির্ধারণ করেছে ইআরডি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5174-এ। হাত বদল হয়েছে 633 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 134টির, কমেছে 191টির, আর অপরিবর্তিত আছে 64টির দর। জানুয়ারি মাস জুড়ে ঢাকার পুঁজিবাজারে সূচক ও লেনদেনের বড় উত্থান দেখা গেছে। এই সময় প্রধান সূচক ডিএসএক্স বেড়েছে 6%-এর বেশি, আর বাজার মূলধন বেড়েছে 16,000 কোটি টাকা। বিমা, ফার্মাসিউটিক্যালস ও ব্যাংকের শেয়ারে ভর করে এই উত্থান, বলছেন বিশ্লেষকরা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের এই আনাগোনায় জানান দেয় পুঁজিবাজারে কিছুটা সুবাতাস বইছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারির প্রথম দিন ডিএসইএক্স সূচক ছিল 4,910 পয়েন্টে। মাস শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে 5,174 পয়েন্টে। বেড়েছে সরিয়ে ভিত্তিক আর DS30 সূচকও। মার্কেট পজিটিভলি এখন আসতেছে। গত এক মাস যাবত আমরা যা দেখতেছি, অনেকদিন তো ছিল, এখনো তুলনামূলকভাবে মার্কেট আসলে যেখানে থাকার কথা সেই হিসাবে আসলে এখন ওই জায়গায় গিয়ে পৌঁছায় না। আমরা আশা করতেছি যে নির্বাচনের পরে মার্কেটটা অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওটার জন্য হয়তো বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন, তারা মার্কেটে বিনিয়োগ করতেছেন। যারা সাইডলাইনে ছিলেন তারা এখন মোটামুটি বিনিয়োগে যাচ্ছেন। ধারাবাহিকভাবে ডিএসসিতে বাড়ছে লেনদেনের পরিমাণ। মাসের শুরুতে লেনদেন ছিল 300 কোটির ঘরে, মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে 600 কোটির ঘরে। জানুয়ারিতে গড় লেনদেন হয়েছে 474 কোটি টাকা। এদিকে ডিএসসির বাজার মূলধনও বেড়েছে 16,000 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারিতে পুঁজিবাজারে বিমা খাতের দাপট ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে দ্বিগুণ। এছাড়া ফার্মাসিউটিক্যালস ও ব্যাংকের শেয়ারেও বিনিয়োগকারীদের ঝোঁক দেখা গেছে। একই সাথে ভালো মূলভিত্তির কোম্পানির শেয়ার লেনদেনের শীর্ষে অবস্থান করছে। গত এক মাসে ম্যাক্সিমাম শেয়ার বেড়েছে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে। ইন্স্যুরেন্স এবং ব্যাংক এই ডিভিডেন্ড হায়ার এক্সপেকটেশন থেকে কিন্তু এই শেয়ারগুলোর প্রাইস বেড়েছে। এবং অনেকদিন ধরে ইন্স্যুরেন্স এবং ব্যাংকগুলো আন্ডারভ্যালুড ছিল, এবং এই আন্ডারভ্যালুড থাকার কারণে এখন একটা মোমেন্টাম এসেছে, এবং আমরা দেখছি যে এই শেয়ারগুলোতে ভালো ট্রেড হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি দেখেন, কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি লাইক জিপি, বিএটি কিন্তু ভালো র্যালি হয়েছে। এদিকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে একত্রিত করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। উদ্বোধনের 3 বছর পরেও উৎপাদন শুরু করতে পারেনি ব্রাহ্মণবাড়িয়ার আধুনিক বর্জ্য শোধন ও জৈব সার উৎপাদন প্লান্ট। ফলে পরিবেশ হুমকির মুখে ফেলার পাশাপাশি ভোগান্তিতে পড়েছে শহরবাসী। প্লান্ট সচলে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও প্রকল্প বাস্তবায়নকারী পরিবেশ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। স্তূপ করা বর্জ্যের উপরে অনাবিল সবুজের সমাহার দেখে বোঝার কোনো উপায় নেই এটি আসলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার 6 বাড়িয়া এলাকার ময়লার ভাগাড়।
এই ভাগাড় হচ্ছে আধুনিক বর্জ্য শোধন ও জৈব সার উৎপাদন প্লান্ট। 2023 সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিবেশ অধিদপ্তর এটি নির্মাণ করে। ব্যয় হয় প্রায় 1,43 লাখ টাকা। উদ্দেশ্য ছিল শহরের প্রতিদিনের বর্জ্য থেকে এখানে প্রতিদিন 12 টন জৈব বর্জ্য পরিশোধন করে 500 কেজি জৈব সার ও 1 টন প্লাস্টিক থেকে 500 লিটার অপরিশোধিত জ্বালানি উৎপাদন হবে। নির্মাণ শেষে সে বছর মার্চেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাছে প্লান্ট হস্তান্তর করা হয়, কিন্তু এরপর প্রায় 3 বছরেও কাজ শুরু হয়নি প্লান্টের। ফলে ডাম্পিং স্টেশন সহ সড়কের পাশে আগের মতো স্তূপ করে রাখা হচ্ছে বর্জ্য। যেদিন উদ্বোধন করেছেন এদিনই কিন্তু মেশিনটা ফল করেছে এবং একটা দিনও তারা উৎপাদন করতে পারেনি, যেখানে সার উৎপাদন করার কথা, তেল উৎপাদন করার কথা। আসলে এটা হাস্যকর ব্যাপার। এবং ওই যে রাষ্ট্রের যে টাকার যে অপচয়, এটার একটা উদাহরণ হলো এই বর্জ্য শোধনাগারটি। যদি তারা সঠিকভাবে এটা না করতে পারে, তারা পরিকল্পিতভাবে যদি না করতে পারতো, তাহলে এত টাকা খরচ করার কোনো মানে ছিল না। স্তূপ করা বর্জ্যের তীব্র দুর্গন্ধের সঙ্গে প্রায় যোগ হয় বর্জ্য পড়ানোর কালো ধোঁয়া। আর এসব কারণে শহরবাসীরা পড়ছেন চরম দুর্ভোগে। এই ময়লাটার জন্য আমাদের এখানে একটু আত্মীয় করতে চায় না, এবং আমাদের এখানে বিবাহ দিতে চায় না, বা আমরাও নিতে পারি না, এবং আমরা ঘর বাড়িও বানাইতে পারি না। গন্ধ হয়, মানুষ বমি করে, যে ওষুধ একটার পর একটা লেগে থাকে, কারণ মানুষ রাস্তাঘাট হাইতে যেতে পারে নাই। এই মনে করেন এই ময়লার দুর্গন্ধ, এখানে ব্যবসা বাণিজ্য করা যায় না ময়লার দুর্গন্ধ। প্রকল্প নিয়ে অভিযোগ রয়েছে বিস্তর। নির্মাণ কাজ শুরুর আগে হয়নি উপযোগিতা যাচাই, ফিজিবিলিটি স্টাডি পর্যন্ত। বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার কারণে একটি উদ্ভট একটি প্রকল্প এখানে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়ন করছে। প্ল্যানটি করার আগে যদি এটির ফিজিবিলিটি স্টাডি করত এবং আরও আধুনিক পদ্ধতিতে যদি প্ল্যানটি করতো, যে লক্ষ্য ছিল লক্ষ্য সাধিত হতো। কিন্তু আজকে দেখলাম যে পরিবেশ অধিদপ্তর টাকা ব্যয়ের জন্য এখানে এই অবাস্তব একটি প্রকল্প হাতে নিয়েছে। এর থেকে নাগরিকদের কোনোই সুফল তারা ভোগ করতে পারছে না। প্লান্ট সচল করতে কার্যকর ব্যবস্থাপনা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলছে পরিবেশ অধিদপ্তর। পলিথিন বা যেগুলো অপচনশীল বর্জ্য, এগুলা এই সেপারেট না করিয়ে মানে এটা কিছু অংশ কম্পোস্ট প্ল্যান্টে দিয়ে রাখছে, এরপরে কম্পোস্ট প্ল্যান্টটা অকেজো হয়ে গেছে এবং যার কারণে এখন আর একবারে পুরোপুরি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটা জরুরি ভিত্তিতে বর্জ্যগুলা ব্যবস্থাপনার জন্য এই কম্পোস্ট প্ল্যান্ট আছে রান করার জন্য অর্গানিক বর্জ্য এবং যেগুলো অপচনশীল বর্জ্য, হ্যাঁ, সেগুলা দুইটা সেপারেট করতে হবে। ওই জায়গায় আরও জনবল নিয়োগ দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার ক্রমবর্ধমান বর্জ্যের ভোগান্তি থেকে জনসাধারণকে মুক্তি দিতে দ্রুত এটি সচল করার দাবি সচেতন নাগরিকদের। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বিশ্ববাজারে আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে প্রথমবারের মতো প্রতি আউন্স দাম ছাড়িয়েছে $5,300, আর স্পট সিলভারের দাম বেড়ে প্রতি আউন্স $117 পৌঁছে আবার কিছুটা নেমেছে। বিস্তারিত নেক্সট রিপোর্টে। চলমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তায় বিশ্ববাজারে একের পর এক রেকর্ড করছে মূল্যবান সোনালী ধাতু স্বর্ণ। বিশ্ববাজারে এর দাম নজিরবিহীনভাবে বেড়ে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স $5,300 মাইলফলক স্পর্শ করেছে। বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 2.3% বেড়ে প্রতি আউন্স $5,311 পৌঁছে। পরে অবশ্য তা আবার কিছুটা নেমে আসে। হিসাব বলছে বছরের শুরু থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় 20% বেড়েছে। মার্কিন গোল্ড ফিউচার মার্কেটেও 4.3% মূল্য বৃদ্ধির পর লেনদেন প্রতি আউন্স $5,301 গিয়ে পৌঁছে। এদিকে গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মার্কিন ডলারের বিনিময় হার। এছাড়াও ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়ায় ডলারের এই দরপতন ও স্বর্ণের দামের উল্লম্ফন ঘটেছে। বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যের পর ডলারের মান আরও কমে যাওয়ার আশঙ্কায় স্বর্ণের বাজার চাঙা হয়ে উঠেছে। ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান নিয়োগের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যার দায়িত্ব নেয়ার পর সুদের হার কমতে পারে। সুদের হার কমানোর এই সম্ভাবনা ডলারকে দুর্বল করে দিয়েছে, যার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন। ডয়েচে ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ডলারের বিকল্প হিসেবে বাস্তব সম্পদে বেশি বিনিয়োগ করায় 2026 সালের মধ্যে স্বর্ণের দাম আউন্স প্রতি $6,000 পৌঁছানোর শক্তিশালী সম্ভাবনা রয়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে। স্পট সিলভার বা রূপার দাম চলতি বছরের শুরু থেকে প্রায় 60% বেড়ে প্রতি আউন্স $117 পৌঁছে, পরে তা আবার কিছুটা নেমে আসে। এছাড়া প্লাটিনাম 2.3% বেড়ে $2,700 এবং প্যালাডিয়াম $1,976 পৌঁছে। এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 7,348 টাকা বেড়ে দাঁড়িয়েছে 2,69,788 টাকা। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনার সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।